This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা তৃণমূল কাউন্সিলর খুনের পর এবার রায়গঞ্জে পুরো প্রশাসককে খুনের হুমকি, গুলি করে ঝাঁঝরা করে দেব, টেলিফোনে এমনই হুমকি দেওয়ার অভিযোগ। রায়গঞ্জ থানার দ্বারস্থ পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস। ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে। অন্তর্দ্বন্দ্বের অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। বড় সাহস কি করে হয় যে গতকাল রাত 11:15 আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেবো। সত্যি তো আমি উদ্বিগ্ন। আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে? অনেকের আছে, কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায়, কারোর বিরুদ্ধে যায়। যেহেতু এই পৌরসভা সুন্দরভাবে কাজ করে মানুষের কাছে জনপ্রিয় পৌরসভা হয়ে উঠে এসেছে, সেই জন্য তাদের রাগ থাকতে পারে বিরোধী। সমস্ত ব্যাপারটাই এখন তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে রায়গঞ্জ থেকে আমার সঙ্গে সহকর্মী রূপক রয়েছেন। আমি সরাসরি রূপকের কাছে জানতে চাইবো, রূপক, পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসকে এই হুমকি কে দিতে পারে? কোনো দুষ্কৃতী, নাকি তার দলেরই এমন কেউ যার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব বা কোনো কলহ রয়েছে? দেখো দীপ, পুরো প্রশাসক তিনি কিন্তু এই অন্তর্দ্বন্দ্বের বিষয়টা কিন্তু তিনি নস্যাৎ করছেন, এবং পাশাপাশি শাসক দলের নেতৃত্ব তারা কিন্তু যেমনটা বলছেন যে এর পেছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে, মূলত তারা কিন্তু বিজেপির দিকে ইঙ্গিত করছেন। অন্যদিকে বিজেপির নেতৃত্ব তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এটা শাসক দলেরই অন্তর্দ্বন্দ্বের কারণ। অথচ মালদায় কাউন্সিলর খুনের পর কালিয়াচকের ঘটনা এবং তার পরবর্তীতে উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে পাঞ্জিপাড়ায় এই পুলিশকে গুলিকাণ্ডের পর পুলিশি ব্যর্থতা কিন্তু নজরে এসেছে, পুলিশি ব্যর্থতা নিয়ে কিন্তু অভিযোগ উঠেছে। আর এরপরে রায়গঞ্জে পুরো প্রশাসককে এভাবে খুন করে দেওয়ার, গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়ার যে হুমকির ফোন এসেছে, তাতে কিন্তু রীতিমতো স্বভাবতই একটা শাসক দলের ভেতরেও গুঞ্জন তৈরি হয়েছে। পুলিশ কি এখনো পর্যন্ত তদন্ত করতে শুরু করেছে? পুলিশ কি তদন্তে নেমেছে? উঠছে। দেখো, বলতে গেলে কিন্তু সদ্য খানিক আগেই কিন্তু পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন রায়গঞ্জের পুরো প্রশাসক। প্রশাসনের কর্তারা তারা কিন্তু জানাচ্ছেন যে ঘটনা অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু তদন্ত শুরু করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কাউকে কিন্তু চিহ্নিত করতে পারেননি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বুঝতে পারছি রূপক, আমাদের সঙ্গে থাকতে হবে এই মুহূর্তে পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস, তার কি অভিযোগ, তাকে কি হুমকি দেওয়া হয়েছে, আরো একবার শুনুন। ক্রিমিনালের এত বড় সাহস কি করে হয় যে গতকাল রাত 11:15 আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেবো। সত্যি তো আমি উদ্বিগ্ন। আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে? অনেকের আছে, কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায়, কারোর বিরুদ্ধে যায়। এই মুহূর্তে আরো একবার যে ছবি দেখাচ্ছি আপনাদের, রায়গঞ্জ থানার দ্বারস্থ হচ্ছে পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস। তার অভিযোগ, টেলিফোনে কেউ বা কারা তাকে ফোন করে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দিয়েছে। বিজেপির বিরুদ্ধে আঙুল তুলছেন তিনি। মালদায় নজর রাখি। মালদায় তৃণমূল নেতা খুনের পর 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা। বিহারে গা ঢাকা দিয়েছে মূল অভিযুক্ত জাকির এবং তার শাগরেদরা। এই প্রশ্ন উঠছে, ড্রোন উড়িয়ে স্নিফার ডগ নামিয়ে তল্লাশি চালালেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তের খোঁজ মেলেনি। পুলিশ কুকুর গতকাল ক্রাইম সিনের 4 কিলোমিটার দূরে গিয়ে থেমে যায়। দুষ্কৃতী জাকিরের খোঁজে তাই বালুয়াছাড়া এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। জাকির শেখের খোঁজে বিহার পুলিশের সঙ্গে কথা বলেছে মালদা পুলিশ খবর সূত্রে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, ড্রোন উড়িয়ে অভিযুক্তর খোঁজ করছে মালদা পুলিশ। কালিয়াচক ছেড়ে দেন না, একটা কাউন্সিলর আজকে প্রায় 1 মাস ধরে নিখোঁজ হয়ে আছে। বিধাননগর পুরসভার যে পুলিশ ডাক্তারের খোঁজে কাকদ্বীপ চলে গেল, সেই বিধাননগর থানার সেই বিধাননগর কমিশনারেটের একজন কাউন্সিলর
তিনি বেঁচে আছেন, মারা গেছেন, কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো তাকেও পুলিশ খুঁজে বার করতে পারছে না। এসব ড্রোন ওড়ানো, হ্যাঁ, এসব একটা মানে ফার্স, লোক দেখানো, টিভিতে ফুটেজ খাওয়া গল্প। এদিকে উত্তর দিনাজপুরে গুলিকাণ্ডের নতুন মোড়। অভিযুক্ত সাজ্জাদকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়, এমনটাই দাবি সরকারি আইনজীবীর। 2019-এ আগ্নেয়াস্ত্র সহ এই আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ। 4 বছর জেল খাটার পর আব্দুলকে আবার বাংলাদেশে পুশব্যাকের নির্দেশ দেয় ইসলামপুর আদালত। জেলে বসেই সাজ্জাকের সঙ্গে আলাপ হয় আব্দুলের। সেই বন্ধুত্বের খাতিরেই আব্দুলকে সাজ্জাক পালাতে সাহায্য করে বলে অভিযোগ। তাই আব্দুলকে খুঁজে পেতে তার নামেও 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। 8 মাস পর ফের ভারতে আব্দুল। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি এই আব্দুল বাংলাদেশে ফেরত যায়নি? সে কি বাংলাদেশে না গিয়ে ভারতেই থেকে গিয়েছিল? পুরস্কার ঘোষণা করে পুলিশ পোস্টার ছাপিয়েছে, সেখানে দেখা যাচ্ছে আব্দুলের ঠিকানা লেখা গোয়ালপুকুর। তবে কি গোয়ালপুকুরেই গা ঢাকা দিয়েছিল এই আব্দুল? বাংলাদেশি নাগরিক ভারতের জেল চত্বরে পুলিশের নাকের ডগায়, অথচ কিছুই টের পেল না পুলিশ। এই আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019-এ। ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 50,000 টাকা ফাইন, 2 ইয়ার্স আরও পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। সে সময় এ অ্যাকিউজ সাজ্জাক আলম, যে মেন অ্যাকিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। গোয়ালপুকুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্টে নিয়ে এসেছিল। তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। এদিকে গোয়ালপুকুরে যখন দুষ্কৃতীরা পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, সেই কাণ্ডের পর সতর্ক বারাসাত পুলিশও। বারাসাত আদালতে লকআপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে এসডিপিও আইসি। সিসিটিভি ঠিকমতো কাজ করছে তো, তাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। লকআপের সুরক্ষা খতিয়ে দেখছেন এসডিপিও আইসি। গোয়ালপুকুর কাণ্ডের পর সতর্ক বারাসাত পুলিশ। আদালত চত্বরে যে লকআপ, সেই লকআপের পরিস্থিতি, সিসিটিভি, নিরাপত্তা সামগ্রিকভাবে খতিয়ে দেখছে পুলিশ। শুধু সিসিটিভি, কত সিসিটিভি আছে এখানে, কত ওয়ার্কিং আছে, ফাংশনাল আছে। লয়ারদের একটা বক্তব্য আছে যে কোনো চেকিং হয় না, ওটা তার জন্য তো আজকে ভিজিট করলাম আমি, আজকে ইন্সপেকশন করলাম আমি। যেটা দরকার আছে, যেটা চেঞ্জের দরকার আছে, ওটা আমি করে দেবো। যে কোনো সময় ঘটতেই পারে কোর্ট চত্বরে। আমরা তো সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে কাটাই যে সেরকম কোনো নিরাপত্তা নেই। একটা কোর্টের ভেতরে যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায়, গেটের সামনে কোনো সিকিউরিটি নেই, যে সিকিউরিটি কোনো দুষ্কৃতী বা কোনো আততায়ীকে গেটের সামনে আটকে দেবে, এরকম কোনো কিছু নেই। নিরাপত্তা আরও অনেকটাই ভালো করা দরকার। আসি পরে খবরে। এবার সন্ন্যাসীকেই সন্ত্রাসবাদী বলে আক্রমণ তৃণমূল বিধায়কের। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বললেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। আইনি ব্যবস্থা নেব পাল্টা কার্তিক মহারাজ। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে। একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। এই যে সারগাছি যে এইটা কি আছে, কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। আর উনি কি এমন যে কার্তিক মহারাজ দেখে ওনার ভয়ে, ওনার মতো এরকম এখানে আইপিএস ছিলেন, রাজেশ কুমার ছিলেন, এখানে জ্ঞানমোহন সিং ছিলেন, এখানে রাজৌরি ছিলেন, মুকেশ কুমার ছিলেন, সুধাকর রাও। আশ্রমের ল্যান্ডের মধ্যে এখানে সিআই অফিস হয়েছে, তারা এখানে রেন্টেড ভাড়া হয়ে আছে অফিস। এটা সুধাকর রাও, ওনার অনেক পরে এসপি। সুতরাং তাদের কাছে আমার সম্পর্কে জানা আছে। তাহলে আমি 50 বছর যাবৎ এখানে রইলাম, আর উনি বললেন সন্ত্রাসবাদী।
তাহলে তো আমাকে তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারতেন। এই বাইকটা নিয়ে আমি আইনানুগ ব্যবস্থা নেব। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে। একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। এই যে সারগাছির যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। কার্তিক মহারাজ যদি সন্ত্রাসবাদী হন, কার্তিক মহারাজ যদি আতঙ্কবাদী হন, তাহলে আমিও আতঙ্কবাদী। এবং আমি গর্ব করে বলছি, হ্যাঁ আমি বাঙালি হিন্দু, আমি আতঙ্কবাদী। হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, তার মুখে এই কথাই প্রমাণ করছে যে এই তৃণমূল কংগ্রেস দলটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমি হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আনসারুল্লাহ বাংলার যে আতঙ্কবাদী, যিনি হরিহরপাড়া নওয়াদায় ভোটার লিস্টের নাম উঠেছে, যারা পশ্চিমবঙ্গে দুবার ভোট দিয়েও চলে গেছেন, যে জেলার তিনি এসপি ছিলেন, তিনি কি, তার সম্পর্কে তার কি অভিমত? কার্তিক মহারাজ যদি উস্কানি দেয় তাহলে তিনি কি করেন? সিএ আন্দোলনের সময় বেলডাঙ্গা এবং শক্তিপুর এইসব রেল স্টেশনগুলিকে জ্বালিয়ে দেওয়া, 5-5টি ট্রেন জ্বালিয়ে দেওয়ার কাজ যারা করেছিলেন তারা কারা? কার্তিক মহারাজের সঙ্গে জামাল উদ্দিন মন্ডল এবং এসপি হুমায়ুন কবিরের খুব ভালো কম্বিনেশন ছিল। হঠাৎ করে কি এমন ঘটলো যে উনি এরকম বলছেন, উনি ব্যাখ্যা করতে পারবেন। কার্তিক মহারাজের সম্বন্ধে কোনো বাজে ধারণা নেই, তিনি একটা ধর্মগুরু। আমার কোনো ডিফারেন্স রয়েছে বা তেনার সম্বন্ধে আমি কোনো বাজে মন্তব্য করতে রাজি নই। আসি পরের খবরে। সাইফের বাড়িতে দুষ্কৃতী হানার এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার হাতে। রাত 1:37 ফায়ার এক্সিট দিয়ে ঢোকে আততায়ী, বেরিয়ে আসে রাত 2:33। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা সাইফের ফ্ল্যাটে ছিল এই দুষ্কৃতী, যার ছবি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একটা দেখাচ্ছি ঢোকার মুহূর্তের ছবি, যখন এই দুষ্কৃতী ঢুকছিল তখন তার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল, দেখতে পাচ্ছেন ঢোকার মুহূর্তের ছবি। এর 1 ঘন্টা প্রায় পর যখন রাতের বেলায় বেরিয়ে আসে, অর্থাৎ রাত 2:33 যখন সেই দুষ্কৃতী বেরিয়ে আসে, দেখুন সেই সময় তার মুখে কিন্তু কোনো ঢাকা নেই, গামছা দিয়ে কিন্তু মুখ ঢাকা নেই। এই দুষ্কৃতী সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, যা মুম্বাই পুলিশের হাতে এসে পৌঁছেছে। এবং মুম্বাই পুলিশ এখনো পর্যন্ত কে এই দুষ্কৃতী, কি তার পরিচয়, প্রাথমিকভাবে এখনো পর্যন্ত যা জানা গেছে তার নাম শাহিদ। এই সাইফের উপর হামলাকারীর নাম এখনো পর্যন্ত জানা গেছে শাহিদ। এই শাহিদের বিরুদ্ধে এর আগেও অন্তত 5টি অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। অন্যদিকে বান্দ্রা থানায় এক সন্দেহভাজনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ চলছে। সাইফের পত্নী করিনার বয়ানও রেকর্ড করছে পুলিশ। पूछताछ के लिए किस मामले में ये नहीं पता, मुझे खुद को नहीं पता है। वहाँ पे क्या काम करते हैं? कारपेंटर का काम चालू किए थे, कारपेंटर का। क्या बोल के ले गया पुलिस उनको? हाँ? क्या बोल के पुलिस? नहीं बोले, पुलिस नहीं बुलाई थी। बोल रहे ना पुलिस नहीं बुलाई थी। पुलिस को लेके लेने आई थी वहाँ पे? पुलिस नहीं, ना मेरे घर पुलिस आई, ना मैनेजर आया, ना पुलिस आया। फोन आया था, फोन पे हम लोग मेरे आदमी गए थे, जब किए इन्होंने तो डर किस बात की, तो इसके वजह से चले गए थे। मेरे 5 कारीगर वहाँ पे हैं पूछताछ के लिए। मेरे अब्बा को लेकर आए। क्या करते आपके अब्बा? फर्नीचर का काम करते, फर्नीचर का। कितने दिन से वहाँ पर काम पर जा रहे थे वो जिस दिन काम शुरू किया उसके दूसरे दिन रात में किसी ने ऐसा किया है। अच्छा, ऐसा हुआ है? तो आज ही वहाँ पे काम करते थे सैफ अली खान। हाँ। ये जो आरोपी का फोटो वायरल हो रहा है, वो क्या आपके अब्बा के साथ कभी आता है? नहीं वो कोई दूसरा कर रहा है, वो कोई दूसरा कर रहा है, मतलब मौके का फायदा उठा लेगा कि मेरे अब्बा के ऊपर फंसा दे। ऐसा लोग ने करा। 5 जन काम करते हैं, मेरे अब्बा 5 जन को काम। हाँ, जितने 15 साल से 10 साल से जो उनके वहाँ घर पे भी काम करे, नौकर लोग, उन लोग भी है, और भी मेरे अब्बा के जो है सब जन है वहाँ पे। ভালো আছেন সাইফ, রিলের মতোই রিয়েল লাইফেও তিনি হিরো, এমনটা জানিয়েছেন তার চিকিৎসক। এই মুহূর্তে সাইফের প্যারামিটার স্বাভাবিক। আজ সকালে হাঁটানো হয়েছে তাকে, বের করে আনা হয়েছে আইসিইউ থেকেও। सैफ अली साहब का जब हॉस्पिटल आए थे तो मैं वो डॉक्टर था जो
उनको फर्स्ट आवर में मिला हूँ, पूरा उनका उसमें ब्लड था, बट ही वॉकड इन लाइक अ लायन एंड ओनली विथ हिज स्मॉल चाइल्ड, दैट इज 6-7 साल का उनका जो लड़का है, तैमूर है शायद उसका नाम, हाँ, उसके साथ वॉकिंग किए हैं विथ सो मच ऑफ दिस। ही इज अ रियल हीरो दैट वे। फिल्मों में हीरोगिरी करना वो सब ठीक है, बट ये घर में आपके ऊपर कोई अटैक हो रहा है एंड आप एज अ हीरो यू हैव एक्चुअली एक्टेड एंड यू हैव कम आउट विथ सच अ थिंग। আচ্ছা, সৈফের উপর হামলাকারীর নিশানায় কি ছিলেন শাহরুখ খানও? সৈফের বাড়িতে হামলার আগে শাহরুখের বাড়িতেও রেকি, দুদিন আগে শাহরুখের বাড়ি মান্নাতের বাইরেও রেকি অভিযুক্ত। তবে কি হামলাকারীর নিশানায় ছিলেন কিং খানও? এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হবে। মালদা সার্কিট হাউসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে বৈঠক করলেন ডিজি রাজীব কুমার। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে কি বললেন কৃষ্ণেন্দু নারায়ণ, শোনাই। দুলাল সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি, না সিএম এর ব্যাপারে আলোচনা করেনি। একজন বলুন, উত্তর দিতে ভালো লাগবে। আমি এসছি মূলত পৌরসভার যে যানজট, পার্কিং, আদার্স বেনিফিট, সিসি ক্যামেরা আরও বেশি লাগিয়ে দেওয়া শহরে, এসব নিয়ে কানুনি আইটিরও সেক্রেটারি, তো ন্যাচারালি আমি এগুলোই কথা বলতে এসছি। উনি সিরিয়াসলি বললেন আমি এগুলা করবো। মুখ্যমন্ত্রী সফর নিয়ে কোনো আলোচনা? না, কোনো আলোচনা নেই। মুখ্যমন্ত্রীর সফর আলাদা, উনি দেখা করতে চাইলেন, আপনি দেখা করতে সেটা বলবো না। ঠিক আছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের মালদা সার্কিট হাউসে, সেই সার্কিট হাউসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে কথা বলেন ডিজি রাজীব কুমার। একটা জল্পনা ছিল যে সেখানে হয়তো সম্ভবত দুলাল সরকার খুন, সেই খুন সংক্রান্তে যে অভিযোগগুলো এর আগে কৃষ্ণেন্দু নারায়ণ তুলেছিলেন প্রকাশ্যে, সেই নিয়েই কথা বলার জন্য তাকে ডেকে পাঠিয়ে আনা হয়েছে রাজীব কুমার। কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ যেটা বললেন বেরিয়ে এসে, তিনি বললেন দুলাল সরকার হত্যা নিয়ে কোনো কথাই তার সঙ্গে ডিজির হয়নি, পুরসভা, পার্কিং এই সংক্রান্ত কথা হয়েছে। আরও বিস্তারিত জানতে একেবারে আমার সহকর্মী সুবোধের সঙ্গে কথা বলবো, মালদা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সুবোধ, কৃষ্ণেন্দু নারায়ণ বেরিয়ে এসে যেটা বললেন এবং ওনার সঙ্গে রাজীব কুমারের কথা হওয়ার যে জল্পনা ছিল, দুটো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, একেবারেই আলাদা। কারণ এই প্রসঙ্গটা কিন্তু প্রথম থেকেই ছিল, বিশেষ করে যখন চৈতালি সরকারকে ডেকে পাঠানো হয় এবং তার সাথে চৈতালি সরকার মানে দুলাল সরকারের স্ত্রী, তিনি যখন আসেন এবং তিনি ডিজির সাথে কথা বলেন এবং সেটা পুলিশ সুপারের যে অফিস, পুলিশ অফিস, সেখানে কিন্তু তার সঙ্গে কথা হয় এবং দীর্ঘক্ষণ প্রায় আধ ঘন্টা ধরে তার সঙ্গে কথা হয়। তারপরে তিনি বেরিয়ে যান এবং সেখানে তিনি কোনো মন্তব্য করতে চাননি প্রেসের সামনে। এরপরে যেটা বিষয় ছিল, তুমি যদি মনে করো যে যখন এই দুলাল সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারি যখন গ্রেপ্তার হয়, তারপরেও চৈতালি সরকার সহ আরও অনেকেই এই কথাটা বলেছেন যে এর পেছনে শুধু নরেন্দ্র তিওয়ারি বা নন্দু নয়, তা এছাড়াও আরও কোনো মাথা থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনার কথা চৈতালি সরকার যেমন বলেছেন, অনেক তৃণমূল নেতাও বলেছেন এবং মালদা শহরে সেটা কান পাতলেই শোনা গেছে। বিভিন্ন সময় পুরো বিষয় নিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম উঠে এসেছে, বিতর্ক হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আজকে চৈতালি সরকারের সঙ্গে ডেকে কথা বলার পরেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডেকে আনা হয় এবং তারপরে তার সঙ্গে কথা বলেন ডিজি। এবং এই পুরো বিষয় নিয়ে পুলিশ মহল থেকে শুরু করে আম জনতা, মালদা শহরের বাসিন্দাদের মধ্যে একটা অস্বাভাবিক কৌতূহল তৈরি হয়। স্বাভাবিক কথা যে একটা এরকম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ আগেও প্রকাশ্যে করেছেন, তারপর তিনি ডিজির সঙ্গে কথা বলছেন, অথচ বেরিয়ে এসে তিনি বলছেন তার সঙ্গে নাকি এই দুলাল সরকার হত্যাকাণ্ড নিয়ে কোনো কথাই হয়নি, পুরসভা, পার্কিং এই সংক্রান্ত জিনিসটি নাকি কথা হয়েছে। কোন দিকে এই ঘটনা এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। পরে খবরে নজর রাখবো, পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে লুকিয়ে রয়েছে বাঘ, জানিয়ে দিল বন দফতর। বাঘ ধরতে গিয়ে নাজেহাল বন দফতর। পুরুলিয়ার রাহামদা গ্রামে জাল দিয়ে ঘেরা হলো জঙ্গল। ভানাড়ি পাহাড়েই গতকাল 3 গরুর দেহাংশ উদ্ধার করা হয়। বন দফতরের দাবি বাঘ নয়, অন্য হিংস্র পশুর শিকার 3 গরু। বাঘের আতঙ্কে ঘুম উড়েছে রাহামদা গ্রামের বাসিন্দাদের। বাঘবন্দি করতে বসানো হয়েছে 75টি ক্যামেরা, আনা হয়েছে 5টি খাঁচাও। আগামীকাল তিলোত্তম ধর্ষণ খুন মামলার রায় ঘোষণা, সাজা পাবে সঞ্জয়, দোষী হলে ফাঁসি হবে ধৃতর। আদালতের রায়ে কি শান্তি পাবে তিলোত্তমার পরিবার? রাজপথ ছাড়বেন চিকিৎসকরা। শনিবার দিনভর টিভি9 বাংলায় দেখুন বিশেষ কভারেজ।
নিউজ।